নিজের জীবনকে শর্ট ওয়ে ডেভেলপ করার সবচাইতে ভালো মাধ্যম হলো বই পড়া। বই সবচাইতে কম বিনিয়োগে আপনি আপনার জীবনকে ডেভেলপ করতে আনলিমিটেড নলেজ পাবেন। আজকের এই ভিডিওতে আমরা সেরা 10টি বই নিয়ে আলোচনা করব, যে বইগুলো আপনি যদি আসলে বই লাভার না হয়ে থাকেন আপনার জীবনে একবার হলো পড়া উচিত এই 10টি বই। কারণ এই 10টি বইয়ের সাথে মানুষের ক্যারিয়ার, বিজনেস এবং ফিউচারে ডেভেলপ করার সাথে সম্পর্কিত রয়েছে। তো চলুন আজকের কোন 10টি বই আমাদের প্রত্যেকেরই পড়া উচিত। আমার হাতে দেখতে পাচ্ছেন এই 10টি বই। এই 10টি বইয়ের আমি সংক্ষিপ্ত আলোচনা করব এবং একে একে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো চলুন প্রথমে কোন বইটা রয়েছে দেখা যাক। প্রথমে আমার কাছে রয়েছে সবচাইতে বিখ্যাত একটা বই, জেমস অ্যালেনের অ্যাজ আ ম্যান থিঙ্ক অন। আমি যত বই কিনেছি এখন পর্যন্ত অনলাইনে, তার মধ্যে প্রথম একটি বই এইটা। এই বইটা আমি একটা রিভিউ দেখে কিনেছিলাম। এই বইটা থেকে, যদিও মাত্র 50 পেজের বই, এই বই থেকে অনেক কিছু শিখতে পেরেছি কম সময়ে। আমার মাত্র আধা ঘন্টা থেকে 40 মিনিট লেগেছে বইটা শেষ করতে। এবং এই বইটার বেশ কিছু কোটেশন তুলে ধরা হয়েছে, যেটাকে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। অনেক আগের পড়ায় বইটা, আজ থেকে 2 বছর আগে আমি পড়েছিলাম। এবং এখানে বেশ কিছু কোটেশন আন্ডারলাইন করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। যে প্রথম একটা কোটেশন বলে যে একজন সবল মানুষ দুর্বল মানুষকে সাহায্য করতে পারে না যদি না সে সাহায্য লাভ করতে ইচ্ছুক হয়। এই টাইপের আরও হাজারো কয়েকটা এরকম মুক্তি রয়েছে অ্যাজ এ ম্যান থিঙ্ক অন। মানে একটা মানুষের চিন্তা ভাবনা কি, দেখবেন আমরা সবাই চিন্তা করি যে আমি গরিব, আমার কাছে কেউ না, আমার কি সাহায্য করে না, বড় লোক আমাদেরকে মারছে, শোষণ করছে, তো আমরা এটা প্রশ্রয় দিচ্ছি বলে তারা করছে। তো অ্যাজ এ ম্যান থিঙ্ক অন, জেমস অ্যালেন তিনি এই বিষয়টাকে তুলে ধরছেন। বইটা পাবলিশ করা হয় 1905-6 দিক কাছাকাছি সময়। তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ একটা বই ছিল এটা হলো আমাদের প্রথম রেকমেন্ডেশন। দ্বিতীয় যে রেকমেন্ডেশন রয়েছে সেটা হলো আমাদের যে থিবো মেরিসের ডোপামিন ডিটক্স। থিবো মেরিসের ডোপামিন ডিটক্সটা সবচাইতে জনপ্রিয় এই কারণেই, বর্তমানে সোশ্যালাইজেশন দুনিয়া, যে সবার মোবাইলে স্মার্টফোন রয়েছে, বাট কয়জনই সঠিকভাবে সেই স্মার্টফোনটাকে ব্যবহার করছে। আপনি যদি আপনার মোবাইল ফোনের ডিজিটাল ওয়েলবিংয়ে সার্চ করেন, সেটিংয়ে গিয়ে দেখবেন 7-8 ঘন্টা আপনি মোবাইল ফোন ব্যবহার করছেন, তার মধ্যে 1 ঘন্টাও সম্ভবত পাবেন না যে আপনি ব্যবহার করছেন নিজের কারণে। আপনি অযথা 6 ঘন্টা 5 ঘন্টা প্রতিদিন, তো অ্যাভারেজ সবারই অযথা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতে করতে, টিকটক ভিডিও দেখতে দেখতে সময় নষ্ট হয়ে যায়। তো আমরা চাই যে আসলে সময় আমাদের নষ্ট না হোক, কিন্তু তারপর আমরা এই বিষয়টা করতে পারি না। তো ডোপামিন ডিটক্সে দ্য থিবো মেরিস, জনপ্রিয় লেখক একজন, তিনি এটা তুলে ধরছেন যে আসলে আমরা কীভাবে আমাদের সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারবো এবং সোশ্যাল মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে, ডিজিটাল ডিভাইস থেকে সময় যে অপচয় হয়, সেই কারণ সেই অপচয় সময়গুলো থেকে নিজেদেরকে কিভাবে আমরা রক্ষা করতে পারবো। হাইলি রেকমেন্ডেড থাকলে বইটা, যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় কিংবা মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যবহার করেন অযথা। চলুন আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বর বইটা রয়েছে আমাদের দ্য সাইকোলজি অফ মানি। খুবই 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 অসাধারণ এক বই, সাইকোলজি অফ মানি। মানে টাকা পয়সার যে মনস্তাত্ত্বিক বিষয়টা, আমরা মনে করি যে গরিব থেকে বড়লোক হতে গেলে, আমরা বাংলা ছবিতে দেখেছি যে নায়ক রাস্তাতে হাঁটছে, কিছু মারপিট করছে সন্ত্রাসীদেরকে, একজন ভদ্রলোককে বাঁচালো, যেগুলো বিজনেসম্যান, কিংবা সেটা লটারি পেল, এরকম অনেক ঘটনা ঘটছে। কিন্তু মর্গান হাউজেল, যিনি লেখক এই বইয়ের দ্য সাইকোলজি অফ মানি, তিনি খুব স্পষ্টভাবে বলছেন যে আপনি অর্থ উপার্জন করতে চান, ইটস ওকে, বাট অর্থ কিভাবে আসে, এই অর্থকে কিভাবে আপনি ডেভেলপ করবেন, বাড়াবেন, কোথায় কোথায় ইনভেস্ট করতে হবে, কিভাবে করবেন, আপনি কি দেখে মানুষকে ইনভেস্ট করবেন, কিভাবে জানবেন যে আমাকে যদি আপনি টাকা দেন তার রিটার্নে আপনি একটা পার্সেন্টেজ পাবেন, বা আপনি টাকাটা কীভাবে সংরক্ষণ করবেন, বা টাকা কি আসলে ঘরে রাখলে কি আপনার জন্য সেফ না, টাকা ইনফ্লেশন করেন, আপনার টাকার যে ডিমান্ডটা বা টাকার যে ভ্যালুটা দিন দিন কমে যাচ্ছে। তো টাকা পয়সাকে কিভাবে আপনি রাখবেন, সেটা কিভাবে আপনি ইনভেস্ট করবেন, সেটাকে আপনি কিভাবে আপনার বৃদ্ধি করবেন, এই বিষয়গুলো নিয়ে দ্য সাইকোলজি অফ মানি বাই মর্গান হাউজেল স্পষ্টভাবে বলছেন। এটা একটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বইয়ের মধ্যে এগুলো অন্যতম একটা বই। এটা আমি রিসেন্টলি পড়েছি, খুবই ভালো একটা বই, আপনার জন্য রেকমেন্ডেশন থাকলে পড়ার জন্য। আচ্ছা, আমাদের 4 নম্বরে রয়েছে ইকিগাই, সাম্প্রতিক সময়ের সবচাইতে জনপ্রিয় একটা বই। এই বইতে লেখক হলো 2জন, হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিস মিনালস।
ইকিগাই। ইকিগাই হলো, আমরা জানি যে জাপানের ইকিগাই অর্থ হলো একটা জাপানি শব্দ, মানে দীর্ঘ জীবনযাপন বা সুন্দর জীবনযাপনের এরকম একটা অর্থ। মানে এক্স্যাক্টলি মনে নেই এই মুহূর্তে, আন্তরিকভাবে দুঃখিত। তো ইকিগাই বইটা সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় একটা বই। যে আমরা জানি পৃথিবীর সবচেয়ে গড় আয়ুর দেশ হলো জাপান। তো এই দুজন লেখক, একজন ফ্রান্সের সম্ভবত, আর একজন জাপানি হবে সম্ভবত, আমার সঠিক জানা নেই। তো তারা গবেষণা করলো জাপানের মানুষের যে গড় আয়ু শতক, মানে 100-র অধিক সময় তারা বাঁচে, এর পিছনে লজিকটা কি। তারা এই দুজন, জাপানের যে একটা গ্রাম আছে, সেই গ্রামে বলা হয় শতবর্ষ গ্রাম, কারণ ওই গ্রামের এভারেজ মানুষই 100 বছরের বেশি বেঁচে থাকেন। তো তারা ওখানে এক্সপ্লোর করতে গেছেন, একটা রিসার্চ করতে গেছেন যে তারা কিভাবে বাঁচে বা এত বাঁচার মূল কারণটা কি। সাধারণত মানুষ 60-70 বছর হলে তারা মারা যায়, গড় আয়ু যেটা, তারা এত বছর কিভাবে বাঁচে। এই জন্য লেখক এটা গবেষণা করছেন। যে বই কিছু কিছু জিনিস উল্লেখ করছেন। যে প্রথম যেটা বলছে যে তাদের চিন্তা ভাবনা, তারা সবসময় পজিটিভ চিন্তা করে এবং সুন্দরভাবে সহজভাবে জিনিসগুলো আয়ত্ত করার চেষ্টা করে। দ্বিতীয় যে বিষয় উল্লেখ করেছে, তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা। সাধারণত দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইড এখন কারোর মধ্যে আহামরি পারস্পরিক যে সহযোগিতা, এটা প্রায় কমে যাচ্ছে। দেখা যায় ভাইয়ের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নেই, বোনের সাথে বোনের কোনো সম্পর্ক নাই কেন। তো কিন্তু ওই জাপানের যে মানুষ, তাদের সাথে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর সাথে খুবই স্ট্রং বন্ডিং রয়েছে। কারো বিপদ পড়লে আরেকজন প্রতিবেশী তাকে সাহায্য করতে যায়, এটা জাপানের মানুষ। যার ফলে তারা নিজেদেরকে একটা প্রাউড ফিল করে এবং তাদের মধ্যে দুশ্চিন্তা বা ঝগড়া বিষয়গুলো তাদের মধ্যে অ্যারাইজ করে না, যেটা তাদেরকে খুবই দীর্ঘ জীবনযাপন করতে অনেক সহযোগিতা করে। থার্ড যে মোস্ট ইম্পর্টেন্ট কোড যে, সেটা হলো ফুড বা ডায়েট যেটা বলা হয়। জাপানের মানুষ তেল চর্বি জাতীয় খাবার, যেরকম গুস্ত, তারপরে তেল জাতীয় যে জাঙ্ক ফুড যেটাকে বলা হয়, এটা টোটালি তারা এড়িয়ে চলে। তারা কি ফোকাস করে, তারা ফোকাস করে শাকসবজিকে। তারা প্রচুর পরিমাণে শাকসবজি খায়। তারা নিজেরা শাকসবজি বুনে এবং সব কিছু তারা নিজেরা উৎপাদন করে, সেগুলো তারা খায়। তারা 7 দিনের মধ্যে 5 দিনই তারা শাকসবজি নিরামিষ বিষয়গুলো খায়, কারণ এটা খুবই শরীরের জন্য আমাদের উপকারী। কিন্তু সচরাচর মানুষ যে সকল রোগের সৃষ্টি হয়, ক্যান্সার হয় কিংবা ফ্যাট বেড়ে যায়, সব কিছু কিন্তু জাঙ্ক ফুড রিলেটেড খাবারের ফলে হয়ে থাকে। কিন্তু জাপানের যে শতবর্ষ গ্রামের মানুষরা বা জাপানের যে মানুষগুলো গড়ায়ও 100-র অধিক, তাদের মধ্যে যেটা খেয়াল করছে যে তাদের খাবার দাবারের কারণে সবচাইতে বেশি মানুষ উপকার ভোগ করে এবং তারা ডায়েটগুলোকে স্পষ্টভাবে মেনে চলে। আর তারা খাবারের ব্যাপারে খুবই স্ট্রং, তারা যেখানে খাবার খেতে যাক না কেন। এবং আমাদের মধ্যে পরবর্তী যে বইটা রয়েছে 5 নাম্বার যে বই, সেটা হলো 0 to 1 বইয়ের লেখক দুইজন, সেটা হলো পিটার থিয়েল আর ব্লেক মাস্টার্স। তো 0 to 1 বই একটা ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল বই এবং ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই রিলেটেড টু বিজনেস। যে আপনার চান বিজনেস করতে, বাট আপনি জানেন না কিভাবে বিজনেস করতে হয় বা আসলে বিজনেসটা কিভাবে করতে হয় বা বিজনেস শুরু করবেন কিভাবে, কি আপনার সার্ভিস দিবেন, কি আপনার প্রোডাক্ট বিক্রি করবেন, এই বিষয়টা আসলে তুলে ধরছেন এই দুজন মহান লেখক, যার বইয়ের নাম দিচ্ছে 0 to 1। আপনি দেখেই বুঝতে পারছেন 0 to 1 বইটা আসলে কি সম্পর্কিত। তো এই বইটা পরে আমি অনেক কিছু শিখতে পারছি বিজনেস রিলেটেড বিষয়গুলো, এবং কিছু কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি, চলছে কিছু কাজ, এখনো বাস্তবায়ন হয় নাই, ভবিষ্যতে হবে। তো 0 to 1 মানে আপনি 0 থেকে 1টা করেন, মানে ঘুম থেকে ওঠাটা গুরুত্বপূর্ণ। আপনি দাঁত ব্রাশ করবেন নাকি গোসল করতে যাবেন নাকি বাইরে হাঁটতে যাবেন, সেটা গুরুত্বপূর্ণ। তো ঠিক একই রকম আপনি জিনিসটা শুরু করাটা গুরুত্বপূর্ণ, আর শুরুটা কিভাবে করবেন এই 0 to 1 বইয়ে তারা দুজন লেখক উল্লেখ করছেন। তো এটা বিজনেস টাইপের ভিডিও। আপনি যদি বিজনেস পছন্দ করেন কিংবা বিজনেস, আমি মনে করি সবারই আসা উচিত, সেটা হতে পারে অফলাইন, সেটা হতে পারে অনলাইন, কারণ আপনাকে অনেক সহযোগিতা করবেন এই বইটি। আমাদের 6 নাম্বার যে বইটা রয়েছে, বক্তৃতা এবং বিতর্ক শিখবেন কিভাবে। পশ্চিমাদের যত লেখক রয়েছে তার মধ্যে সবচাইতে সফল একজন লেখক ডেল কার্নেগির আমার বেশ কয়েকটা বই পড়া হয়েছে, তার মধ্যে এটা হলো আমি সর্বপ্রথম অফলাইনে কিনি। অফলাইন মানে 2019 সালে, আমার এখনও মনে আছে। মানে বই পড়া শুরু করি মূলত এই বইটা কেনার মাধ্যমে, আজ থেকে প্রায় 6-7 বছর আগের কথা। এবং আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যে অনেক কিছু জানেন কিন্তু মানুষের সামনে উপস্থাপন করতে পারেন না, সেটা ভয়ের কারণ। মানুষ কি বলবে কিংবা ভয় লাগে, কনফিডেন্স থাকে না। তো আপনি একটা বিষয়কে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায়, যে কোনো মানুষের সামনে কিভাবে আপনি বক্তৃতা দিবেন কিংবা আপনি কিভাবে বক্তৃতা উপস্থাপন করবেন, বিতর্ক কিভাবে করবেন, এই বিষয়টা ডেল কার্নেগি খুব স্পষ্টভাবে তুলে ধরছেন। এই বইটা ইংরেজি একটা ভার্সন রয়েছে, ইংরেজি ভার্সনের নামটা মনে নাই, বাট এই বইটা বক্তৃতা বিতর্ক কীভাবে শিখবেন
পড়বেন, আপনি চাইলে ডেল কার্নেগির এই বইটা পড়তে পারেন, অবশ্যই পড়বেন, কারণ এই বইটা আপনাকে অনেক কিছু শেখাবে। আপনি যদি আসলে কিছুই জানেন না বক্তৃতা দিতে বা বক্তৃতা দেওয়ার কোনো কনফিডেন্স নাই, কীভাবে শুরু করবেন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করছে, এবং এইটার যদি 100% আপনি ফলো করেন, আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি অবশ্যই অবশ্যই মানুষের সামনে বক্তৃতা দিতে পারবেন, সেটা হাজার হোক লাখ হোক যত মানুষ হোক, সহজে আপনার থটকে উপস্থাপন করতে পারবেন। চলুন আমাদের 7ম নাম্বার বইটা কি রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ জনপ্রিয় একজন বই, বেলা ফুরাবার আগে, আরিফ আজাদ স্যারের বইটা বেলা ফুরাবার আগে। এই বইটা যখন পড়বেন, এই বইটা আমাদের সকলকে মনে করিয়ে দিবে একদিন আমাদের সকলকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা কেন আসছি, আমাদের উদ্দেশ্য কি, যে ধর্মে হোক না কেন, ইট ডাজেন্ট ম্যাটার। তো আমাদের ধর্মকে অনুসরণ করতে হবে। ধর্ম আমাদের কি বলছে, এই পৃথিবী কি আসলে খালাম দালাম ঘুমালাম শেষ হয়ে গেল এই পর্যন্তই, নাকি পৃথিবীতে আরও অনেক কিছু করার বাকি রয়েছে, বা আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে শুধু আনন্দ উল্লাস করার জন্য পাঠায়নি, বা অন্য কোনো কিছু করতে পাঠিয়েছে। তো আরিফ আজাদ স্যার তিনি বেলা ফুরাবার আগে এই বইটা লিখেছেন। এই বইটা বেস্ট সেলার, রকমারি বলেন কিংবা বাংলাদেশের সাহিত্যের ক্ষেত্রে বলেন, সাম্প্রতিক সময় একটা বেস্ট সেলার বইটার মধ্যে একটা। এই বইটা পড়া আসলে আমি রিয়েলাইজ করছি আসলে তো পৃথিবীতে আমি কেন আসছি, এই পৃথিবীতে আমার আসার মূল উদ্দেশ্যটা কি, পৃথিবীতে এসে আমার মানে কাজটা কি করব, মৃত্যুর পরে কি হিসাব দিতে হবে আমাদের সৃষ্টিকর্তার কাছে। তো এই বইটা আপনাকে আপনার মৃত্যুর পরবর্তী বা আপনি একদিন মারা যাবেন এই বিষয়টা আপনি স্মরণ করিয়ে দেবে। কারণ আপনি যখন মৃত্যুর কথা মনে করবেন, আপনি কখনো কোনো রং কাজ করবেন, ইনলিগাল কোনো কাজ করবেন না, কিংবা কখনো কোনো অন্যায় কাজ করবেন না। তো এটা আপনাকে আমি হাইলি রেকমেন্ড করি, এটা পড়া উচিত আপনার, যদি আসলে আপনি দুনিয়ামুখী হয়ে থাকেন বা মৃত্যু হবে না এরকম চিন্তা ভাবনার লোক হয়ে যে থাকেন আর কি। তো চলুন আমাদের 8ম নাম্বার বইটা দেখেন। 8ম নাম্বার বইটা হলো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিলের। মোস্ট ইম্পর্টেন্ট একটা বই। আর নেপোলিয়ন হিল যতগুলো বই লেখছে, আমি যতগুলো তার বই পড়ছি তার মধ্যে সফল একটা এবং সবচেয়ে বিক্রিত বইগুলোর মধ্যে একটি থিঙ্ক অ্যান্ড গ্রো রয়েছে। এটা আমি 2019-এর শেষের দিকে বইটা পড়ি, সম্ভবত 19-এর শেষের বা 20-এর শেষের দিকে হবে। তো আপনার চিন্তা ভাবনার সাথে আপনার সকল কিছু সম্পর্কিত বইটা আসলে এটাই উল্লেখ করেছেন যে আপনি যেরকম চিন্তা করবেন একটা সময় আপনি সেরকমই হবেন। যদি মনে করেন 10 বছর পরে আপনার এখন কোনো টাকা নাই, আপনি কিন্তু মিলিয়নিয়ার হতে চান 10 বছর পরে, তো 10 বছর পরে হতে চান, আপনি কীভাবে হবেন, আপনি চিন্তা করলেন, সেট করলেন, সেভাবে কাজ করলেন, আপনি সেভাবে সেটা হতে পারবেন। ঠিক একই রকম আপনি যদি খারাপ কোনো কিছু চিন্তা করেন তাহলে আপনি অবশ্যই সেই বিষয়টা হয়ে যাবেন। কারণ কেউ যদি ধান চাষ করে তাহলে সে তো গম আশা করতে পারে না, কারণ গম চাষ করলে তো ধান আশা করবে, এরকম সেরকমভাবে আবার চাষাবাদ করলেও হবে। তো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিল খুবই স্পষ্টভাবে একটা মানুষের চিন্তাধারা কেন ইতিবাচক হওয়া উচিত, সে ইতিবাচক হলে একটা মানুষের চিন্তাধারা কতটা উপরে উঠতে পারে এবং সে কীভাবে এই বিষয়টাকে কাজে লাগাতে পারে, আর মানুষের কেন সবসময় পজিটিভ থাকা উচিত এবং তার চিন্তাকে কাজে লাগিয়ে সে কীভাবে গ্রো করতে পারে ইত্যাদি ইত্যাদি বিষয় বইটা তুলে ধরছে। বইটা প্রায় 200 পৃষ্ঠার মতন হবে, এটা আমি যেটা কিনছি। অন্যান্য বই 180 মানে পেজে 200 পৃষ্ঠার হতে পারে। বাট আপনি চিন্তা যদি আসলে অগোছালো থাকে, আপনি সবসময় নেগেটিভ থট করেন, আমার কাছে এটা রেকমেন্ডেড থাকবে এই বইটা আপনার পড়া উচিত। এই বইটা না শুধু যে কটা বই রেকমেন্ডেশন দিয়েছে সব বই আপনার পড়া উচিত, কারণ এটা আপনাকে অনেক 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 ডেভেলপ করবে আপনার ভবিষ্যতে এবং বর্তমানে আপনার কেরিয়ারে দেখতে। 9ম নাম্বার যে বইটা রয়েছে সেই বিখ্যাত লেখক ডেল কার্নেগি, যে মানুষের মন জয় করবেন কিভাবে। এটার ইংরেজি ভার্সন হলো হাউ টু ইনফ্লুয়েন্স পিপল, হাউ টু উইন অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। ইয়েস রাইট। এটা প্রায় 3-4 মিলিয়নের মতন বিক্রি হয়েছে আমি যতদূর জানি বইটা, এবং সবচেয়ে সফল একটা বই ডেল কার্নেগির। এবং এই বইটা অনেক অনেক সাহায্য করেছে আমাকে, যে আমরা অনেকেই রয়েছে যে নতুন মানুষের সাথে কথা বলতে পারি না, যে কিভাবে তাদের সাথে কথা শুরু করবেন বা তাকে কিভাবে আপনি কনভিন্স করবেন এবং কিভাবে তার সাথে আপনি কথা লং টার্ম করবেন এবং পরবর্তী সময় আপনি কিভাবে তার সাথে কথা বলতে পারবেন। আমাদের মধ্যে এই বিষয়টা হেজিটেশন রয়েছে, আমরা পারি না মানুষের সাথে কথা বলতে, আমরা পারি না একটা কনভারসেশনকে কীভাবে আপনি লং করবেন, তার সাথে আপনি তার কথা কিভাবে বুঝবেন, তাকে কিভাবে বোঝাবেন এবং কিভাবে একটা
বক্তব্যকে কিংবা একটা আলোচনাকে লং করবেন এবং পরবর্তী যেন আপনার তার সাথে একটা দীর্ঘ সম্পর্ক থাকে, কিভাবে এটা চালিয়ে যাবেন, এই বিষয়গুলো ডেল কার্নেগি একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে সে উপস্থাপন করছেন। এবং অবশ্যই বইটা আমার জীবনে অনেক এফেক্ট করছে। এটার সময় আমিও অনেক কিছু পারতাম না, বাট এই বইটার সূত্র বলেন, বইটার যে কার্যকরী উপস্থাপন করছেন, লেখক যে বিষয়গুলো বলছেন সেই বিষয়গুলো ফলো করে প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে অনেক সফল হয়েছে এবং ইনশাল্লাহ এখন একটা ভালো একটা পজিশনে আছি যে কোনো কথাবার্তা যে কোনোভাবে গুছিয়ে বলা যায় এবং আপনি এটা পারবেন যদি আপনি বইটা পড়েন। এবং আমাদের সেরা 10টি বইয়ের সর্বশেষ বই, এটা হলো আমাদের এশিয়া মহাদেশের সবচাইতে জনপ্রিয় একজন ব্যক্তি, সেটা হলো উইংস অফ ফায়ার। আমি এতদিন পর্যন্ত যত আত্মজীবনী বই পড়ছি তার মধ্যে সেরা 5টা বইয়ের মধ্যে আমি এই বইটা রাখছি। অনেক সেরা বই আছে, বাট এই বইটা উইংস অফ ফায়ার, এটা হলো আমাদের এশিয়া মহাদেশে অর্থাৎ ভারতবর্ষে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করা মিসাইল ম্যান বলা হয় ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের আত্মজীবনী। স্যারের আত্মজীবনীটা আমি কেন আপনাদেরকে পড়তে বলছি, বিশেষ করে শিক্ষার্থী থেকে পড়তে বলছি, যে স্যারের সবসময় মানুষকে ইতিবাচক চিন্তাভাবনা থাকতে বলছে। সে নিজেও একদিন ইতিবাচক চিন্তাভাবনা ছিলেন। আর সবচেয়ে মোস্ট 2টা পয়েন্ট আমাকে আশ্চর্য করছে। স্যারে এপিজে আব্দুল কালাম স্যার, তিনি 24 ঘন্টার মধ্যে গড় 16 থেকে 18 ঘন্টা কাজ করছেন এবং তিনি কাজের জন্য বিয়ে পর্যন্ত করার সুযোগ পায় নাই। তিনি কাজকে এতটা ভালোবাসছেন। তার জীবনে মাত্র 2 দিন ছুটি কাটিয়েছেন। সেই 2 দিন হলো মাত্র তার বাবা এবং মার মৃত্যুর দিন। এই 2 দিন ছাড়াই তার জীবনে ছুটি কাটিয়েছেন। আর এছাড়া তার জীবনে যতদিন বেঁচে ছিলেন সে প্রত্যেকটা মুহূর্ত কাজ করেছেন। সেকেন্ড যে পয়েন্টটা আমার সবচেয়ে ভালো লাগছে, যে তিনি কখনোই দেশের সম্পদ চুরি করার নাই কিংবা ইল্লিগাল কোনো কিছু করার নাই, বরঞ্চ তাকে যখন মাঝে মাঝে বিভিন্ন জিনিসের জন্য পুরস্কার দেওয়া হতো, অনেক টাকা পয়সা দেওয়া হতো, সেই টাকা বরঞ্চ সে রাষ্ট্রকে আবার রিটার্ন দিয়ে দিত। সে বলতো যে আমার কোনো কিছু নাই, কারণ আমার তো কেউই নাই, তো আমি এই টাকা দিয়ে কী করবো? আমি যে টাকা দেয় সরকারের পক্ষ থেকে এটা হিউজ আমার জন্য। আমার কোনো পরিবার নাই, আমার কেউ, আমার এরকম কোনো কিছু নাই। তো একটা উল্লেখ করছেন যে তাকে 3 লাখ টাকা, 3 লাখ রুপি পুরস্কার দেওয়া হয়েছিল। তাকে সেই টাকাটা বা সেই অর্থটা সে রাজস্বের খাতে সে রিটার্ন করে দেয়। সে বললো এই টাকাটা বাংলাদেশ, সে টাকাটা ভারতের অর্থনৈতিকভাবে উন্নত করবে। এবং সে সবচেয়ে বেশি বক্তৃতা দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে, বিভিন্ন কলেজে গিয়ে, কারণ সে জানে একটা দেশের মেরুদণ্ড হলো শিক্ষা, আবার শিক্ষার মেরুদণ্ড হলো সে দেশের শিক্ষার্থী। তো আমি যদি শিক্ষার্থীদেরকে ভালো একটা দিক নির্দেশনা দিতে পারি, আমার মতন আরও হাজার এপিজে আব্দুল কালাম স্যার তৈরি হবে। তিনি সবসময় এই বিষয়টা চিন্তা করতেন। সে সবসময় শিক্ষার্থীদের মোটিভেশন দিতেন। এবং বইটা পড়লে আপনি আসলে কখনো নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন, ইমোশনাল জড়িয়ে যাবেন। এবং বইটা অত্যন্ত ভালো আমি বলবো। এবং বই শেষের দিকে বলছে যে আমার দাদার নাম ছিল আবুল পাকের, বাবার নাম ছিল জয়নুল আবেদিন, আমি সঠিক নামটা ছিঁড়ে যাই না, এবং আমার নাম হলো আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। তো এটাই সমাপ্ত, এটাই আমাদের বংশের সমাপ্ত। আমার এরপর আর কেউ থাকবে না। আমি যখন মারা যাব, এটা আমার বংশের সবচেয়ে বেশি সমাপ্ত, এটাই সমাপ্ত আমার বংশের, এবং এটাই সেখানেই শেষ। এপিজে আব্দুল কালাম নামে আর কেউ থাকবে না পৃথিবীতে। আমি মারা যাওয়ার পর আমার বংশের কোনো উত্তরাধিকার কেউ থাকবে না, কারণ সে তো আর বিয়ে করে নাই। তো এই বিষয়গুলো আমাকে অনেক টাচ করছে, কারণ আমি মনে করি একজন বাংলাদেশি ব্যক্তি হিসেবে আপনার যত আত্মজীবনী পড়ছেন, যদি উইংস অফ ফায়ার বা এপিজে আব্দুল কালাম স্যারের যদি আত্মজীবনীর নাম পড়ে থাকেন, আপনার অবশ্যই পড়া দরকার। এই আত্মজীবনী পড়ার মাধ্যমে আপনার দেশপ্রেমরা সৃষ্টি হবে। আসলে একটা মানুষ 18 ঘন্টা কীভাবে কাজ করে, আমরা তো 6 ঘন্টায় কাজ করতে পারি না ঠিক মতো, কিন্তু এই ব্যক্তি 18 ঘন্টা কাজ করছে, কারণ সেই কাজটাকে সে ভালোবাসত। এই জন্য তাহলে এই আত্মজীবনীটা পড়লে আপনি আসলেই বুঝবেন কীভাবে সমস্যাকে ওভারকাম করবেন। এবং তিনি একটা জিনিস উল্লেখ করছেন, এই বিষয় প্রায় প্রচলিত, তার কথা আসলে এই বিষয়টা উল্লেখ আছে, এই ঘটনাটা। তিনি বলছেন যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমাকে এক স্যার আমাকে একটা কাজ দিয়েছিল, চট দিয়েছিল, কোনো একটা কারণে তাকে থাপ্পড় দিয়েছিল। এবং সেই শিক্ষক তাকে বলছিল একটা অনেক কঠিন কাজ দিয়েছিল, যে আজকে রাতের মধ্যে তুমি এটা সলভ করে কালকে আমাকে দেখাবেন। এবং এপিজে আব্দুল কালাম স্যার সারা রাত সেই বিষয়টা গবেষণা করতে করতে সারা রাতের মধ্যে সেটা সলভ করছেন, সলভ করে পরবর্তী ক্লাসে সেটা স্যারের কাছে দিয়েছেন। এবং স্যার বলছেন যে আব্দুল কালাম, তুমি দেখো, তোমাকে আমি কালকে মারছি, তুমি হয়তো বা মন খারাপ করছো, আমি তোমাকে একটা কঠিন কাজ দিয়েছি, তুমি যদি এটা নাও করতে আমি তোমাকে কিছুই বলতাম না, আমি
আমি তোমাকে দেখতে চাইছি তোমার ধৈর্যটা কীরকম রয়েছে, তোমার চিন্তাভাবনাতে কী রয়েছে। এবং এপিজে আব্দুল কালাম স্যারের যে শিক্ষক, সে বলছিল তুমি একদিন আসলে বড় কিছু হবে। আসলে সে একদিন বিশ্বের মিসাইল ম্যানে পরিণত হয়েছে, ভারতের একজন সেরা মিসাইল ম্যান। আমিও চাই বাংলাদেশের এরকম মিসাইল ম্যান হোক, বাংলাদেশের এরকম বিভিন্ন ফিল্ডে এরকম মহান ব্যক্তি হোক, কারণ মহান ব্যক্তি এরকম বিভিন্ন ফিল্ডে থাকলে বাংলাদেশও একদিন এগিয়ে যাবে। কোনো রাষ্ট্রীয় সম্পদ কখনো কেউ চুরি করবে না। তো যাই হোক, আজকের এই যে 10টা আত্মজীবনীমূলক বই আমি আপনাদেরকে বললাম, 10টা যে সেরা বই, দুঃখিত, আত্মজীবনীমূলক না, একটা আত্মজীবনীমূলক, যে লাইফ চেঞ্জিং বই হবে, লাইফ চেঞ্জিং বই। এগুলো যত কিছু দেখতে পাচ্ছেন অধিকাংশ বই আমার হলো অনলাইন থেকে কেনা, প্রায় 4-5 বছর ধরে বই পড়া হচ্ছে। তো এটার সঙ্গে ভাবলাম, তো এই বইগুলো আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে আর ভিডিওটা বাড়াবো না। তো আপনার এই ভিডিওগুলো অবশ্যই দেখানো উচিত। ডেসক্রিপশনে ভিডিওর বইগুলোর যে সামারাইজটা বা বইগুলোর যে নামগুলো আমি ইত্যাদি দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।